ইছাগঞ্জ থেকে এখন ফেরিতে আমরা উঠব। আমাদের অটো উঠে গেছে, এখন আমরা উঠব। এখন আমরা এসে পৌঁছেছি ডাহাপাড়া ঘাটে। আমাদের অটো ফেরি পার হয়ে চলে এসছে, এখন আমরা অটোতে গিয়ে উঠব। আমার সামনে ডাহাপাড়ার জগবন্ধু ধাম মন্দির অবস্থিত। এই ডাহাপাড়ার জগবন্ধু ধাম মন্দিরটি হয়েছে জগবন্ধু সুন্দর নামে একজন বৈষ্ণব ধর্ম প্রচারকের নামে। তিনি একাধারে ছিলেন সমাজ সংস্কারক, একাধারে ছিলেন দরিদ্রদের বন্ধু এবং একই সঙ্গে তিনি ছিলেন একজন কবি এবং লেখক। সামনে এগোচ্ছি। এই জগবন্ধু মূলত দরিদ্র শ্রেণীর এবং নিম্নবর্ণের হিন্দুদের জন্য তিনি প্রচুর অবদান রেখে গেছেন, এই কারণে তাকে জগবন্ধু বলা হয়। এখানে মূলত সন্ধেবেলা প্রত্যেক দিন সন্ধ্যারতি হয় এবং সকালে নাম সংকীর্তন হয়। এই হচ্ছে সামনের সেই বিস্তীর্ণ মন্দির। সেই মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে যাব এবং এই মন্দিরে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য সকাল 11টার মধ্যে আপনাকে কুপন কাটতে হবে এবং এখানটায় একটি অতিথি নিবাসও আছে। যারা এই অতিথি নিবাসে থাকতে চান তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে থাকতে পারেন, তবে সেক্ষেত্রেও আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে। চলুন ডাহাপাড়া জগবন্ধু ধাম মন্দিরে। এখানে দেখুন জগবন্ধু ধাম মন্দির। এই হচ্ছে মন্দিরের দেয়ালে করা সুন্দর কারুকার্য, শান্ত সমাহিত ভাব এবং তার সঙ্গে রয়েছে এখানে বৈষ্ণব ধর্মের বিভিন্ন মন্ত্র। যখন চৈতন্য মহাপ্রভু বাংলায় সুলতানি শাসনকালে এখানে যে বৈষ্ণব ধর্মের যে জোয়ার সৃষ্টি করেছিলেন, তার পরবর্তীকালে এই জগবন্ধু সুন্দরের মতোই বিভিন্ন প্রণম্য মহাপুরুষ এই ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন। সামনে এগিয়ে আসছি। দেখুন এখানে প্রণামীর বাক্স রাখা আছে। আপনারা খুশি হয়ে প্রণামীতে কিছু দিতে পারেন, কারণ প্রণামীতে না দিলে এরা অসংখ্য লোককে যে ভোগ দেন এবং তার সাথে সাথে এখানে বিনামূল্যে থাকার ব্যবস্থা করেন, সেগুলো কখনোই সম্ভব হবে না। সুতরাং দায়িত্ব আপনার আমার মতো সকলের। মঞ্জুলা, প্রণামীতে কিছু দাও। মুহূর্তে কিরিটেশ্বরী গুপ্ত মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। কেন এর নাম গুপ্ত হলো সেটা জানাচ্ছি, কিন্তু এই ফলকটা দেখুন। এই ফলকটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গ হিন্দু মুসলমানের মিলিত সম্পত্তি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এখানে যাতে শান্তিতে বসবাস করতে পারেন, এটাই আমাদের ঐতিহ্য মন্দিরের বিষয়। এখানটায় আগে 300 বছর আগে যখন কিরিটেশ্বরী মন্দির মুর্শিদাবাদের একদম শহরের মাঝখানে ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর হয়, তখন হিন্দু জমিদাররা ভয় পেয়ে যান যে এখানে হয়তো কিরিটেশ্বরী মার সম্মানহানি হতে পারে। তাই তারা পরামর্শ দিয়ে কিরিটেশ্বরী মন্দিরকে সরিয়ে আনে এবং কিরিটেশ্বরী মন্দিরের একটি ছোট মন্দির নির্মাণ করেন গ্রামের গুপ্ত স্থানে। সেই থেকে এর নাম হয়েছে কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। এই কিরিটেশ্বরী গুপ্ত মন্দিরে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়। মা এখানে মাছের ভোগ পান এবং প্রত্যেক দুর্গাপুজোর অষ্টমীতে এইখানটায় কিরিটেশ্বরী মন্দিরে মায়ের পুজো হয়। সামনে দেখুন এগিয়ে চলেছি। এখানে শিবলিঙ্গ অবস্থিত। এখানে শিবলিঙ্গ পূজিত হচ্ছেন বাবা কমলেশ্বর নামে। আর এই সামনে
এখানে ছোট 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 মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। এটা হাড়িকাঠ। মাতা কিরিটেশ্বরী, এখানে মাতা কিরিটেশ্বরী রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিরিটেশ্বরী মন্দিরের সামনে। এটা কিরিটেশ্বরী মন্দিরের প্রাচীন মন্দির, অর্থাৎ যে মন্দিরটি বহু বছর ধরে, এমনকি মুঘল পাঠান আমলেরও আগের থেকে পূজিত হয়ে আসছেন। এটি কিরিটেশ্বরী বলার মূল কারণ হলো এখানে দেবীর কিরিট অর্থাৎ মুকুটের অংশ পড়েছিল। সতীর যে 51টি দেহের অংশ বিভিন্ন জায়গায় পড়েছিল, যাকে 51 সতীপীঠ বলা হয়, তার অন্যতম হচ্ছে এই কিরিটেশ্বরী। এই কিরিটেশ্বরী মন্দিরে দেবী পূজিত হন বিমলা নামে এবং তার ভৈরব পূজিত হয় সম্বর্ত নামে। এই বিমলা এবং সম্বর্ত এখানে পূজিত হচ্ছেন। মহাকাল এখানে রয়েছেন। এই মন্দিরটির অবস্থা এখন জলাজীর্ণ, তাই এখানে একটি নতুন মন্দির যেটা নির্মাণ করা হয়েছে সেটা অবশ্য অনেক পরে নির্মাণ করা হয়েছে। এখানে আশেপাশে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে মন্দির রয়েছে। এখানটায় প্রতি পৌষ মাসের মঙ্গলবার কিরিটেশ্বরীর মেলা বসে এবং সেই মেলায় প্রচুর ভক্ত সমাগম হয়। কিরিটেশ্বরী মন্দির বিখ্যাত হয়ে রয়েছে এমনকি মোগল পাঠান যুগের থেকেও। মোগল পাঠান যুগেও এখানে প্রচুর ভক্তের সমাগম হতো এবং তারা এখানে এসে কিরিটেশ্বরী পুজো পাঠ করতেন। মাতা কিরিটেশ্বরীর পুজো হচ্ছে। এই দেখুন মাতা কিরিটেশ্বরী, কিন্তু এই মূর্তি সব পরে তৈরি করা হয়েছে। এখানে পুরনো মন্দির থেকে এখানে এসে এই মন্দির মাতার কিরিট পুনঃস্থাপিত করা হয়েছে বলে এখানে বলা হচ্ছে। কিন্তু এই নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন যে গুপ্ত মন্দিরে নাকি মাতার কিরিট পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, অনেকে বলেন এখানে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু এখানেও পুজো হচ্ছে, ওখানেও পুজো হচ্ছে। যাই হোক, সবটাই মাতা কিরিটেশ্বরীর পুজো, তার ভক্তদের মাতা কিরিটেশ্বরীর উদ্দেশ্যে নিবেদিত পুজো। এখানে এটি হচ্ছে ঠাকুর মশাই বললেন এটি হচ্ছে মার যে কিরিট ছিল সেই কিরিটের ছবি এখানে রয়েছে। ঠাকুর মশাই নিজের বললেন যে এখানটায় হচ্ছে মার কিরিট পতিত হয়েছিল। সুতরাং হচ্ছে কিরিটেশ্বরী মন্দিরের বিভিন্ন অংশ। আমি দুটো কথা বলি। এইখানটায় রয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে রোশনীবাগ। এর নাম কেন রোশনীবাগ হলো? রোশনীবাগ মানে হচ্ছে আলোর বাগান। এখানে বাংলার দ্বিতীয় নবাব অর্থাৎ মুর্শিদ কুলি খানের পুত্র সুজাউদ্দিনের সমাধি রয়েছে। এই আলোর বাগান নামে পরিচিত এই অঞ্চলটি 1743 খ্রিস্টাব্দে মোহাম্মদ জং নির্মাণ করেছিলেন। ধরে নেওয়া হয় যে আলিবর্দী খান সিংহাসন পাওয়ার জন্য সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খানকে হত্যা করে তার অপরাধ থেকে মুক্তি দিতেই সুজাউদ্দিনের কবরের কাছাকাছি তার মসজিদ নির্মাণ করেছিলেন, এরকমই এখানে লেখা আছে। এবারে সত্যতা কতটা সেটা বলা একটু মুশকিল আছে। তবুও দুটো এদিকে দেখুন, চারিদিকে বেশ সুন্দর বাগান করে রাখা আছে, কেয়ারি। এই জায়গাটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে সমাধিটা, এটাই হয়েছে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দৌলার সমাধি। সুজাউদ্দৌলার সমাধি, এটি 8 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া। এই হচ্ছে মসজিদটি। এই মসজিদটিতে নামাজ পড়া হয়। সুজাউদ্দিনের আমলের মসজিদ এটি নয়, তারপরে পরবর্তীকালে সংস্কার হয়েছে এবং এই মসজিদটি এখানে পরবর্তীকালে নির্মিত হয়েছে। এটি মুর্শিদ কুলি খানের পুত্র, অনেকে বলেন জামাতা, সুজাউদ্দিন, তার কবরের ঠিক পাশেই অবস্থিত। এই জায়গার নাম হলো খোশবাগ। এটি নবাব আলীবর্দী খান নির্মাণ করেছিলেন। মনে করা হয় যে তিনি দিল্লিতে যে মুঘল গার্ডেন আছে, বিশেষ করে হুমায়ুনের সমাধির যে মুঘল গার্ডেন রয়েছে এবং রোশেনারা বাগের যে মুঘল গার্ডেন, সেই দুটো দ্বারা অনুপ্রাণিত হন এবং অনুপ্রাণিত হন একইভাবে দিল্লির জামা মসজিদ দ্বারা। এই সমস্ত জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে তারপরে তিনি এই অঞ্চল
স্থাপন করেছিলেন। এই অঞ্চল স্থাপন করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানটায় পরপর কবর রয়েছে। এখানটায় রয়েছে সিরাজদৌলার কবর, এখানে রয়েছে নবাব আলীবর্দী খাঁর কবর, রয়েছে সিরাজের মা আমিনা বেগমের কবর, রয়েছে সিরাজের বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী ঘসেটি বেগমের কবর, এবং তা বাদেও সিরাজের 17 জন যে সভাসদ ছিলেন তাদেরও কবর এখানটায় রাখা হয়েছে। আর আছে সিরাজের অত্যন্ত ঘনিষ্ঠ 3-4 জন দেহরক্ষীর কবর। এখানে এই কবরগুলো অনেকটা অবহেলায় অনাদরে পড়ে রয়েছে। এককালে যারা সুবে বাংলা শাসনকর্তা ছিলেন তাদের কবর এইভাবে পড়ে থাকা যথেষ্টই মনে পীড়া দেয়। সময়ের সাথে সাথে আস্তে আস্তে তারা বিলীন হয়ে গেলেও, তাদের প্রভাব প্রতিপত্তি বিলীন হয়ে গেলেও তাদের নাম কিন্তু ইতিহাসে রয়ে গেছে। এখানটায় দেখুন, এখানে পরপর পরপর কবর রাখা আছে। এই কবরগুলোর সঙ্গে সিরাজ এবং আলীবর্দী খাঁর জীবন এবং তার সঙ্গে জড়িত ইতিহাস প্রায় ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই অঞ্চলের কাছাকাছি একটি মসজিদও আছে। এই মসজিদ আলীবর্দী খাঁ বিশেষ করে নির্মাণ করেছিলেন। ভালো লাগবে, এখানকার ইতিহাসটা বলে দেবো, আরো ভালো লাগবে, এমন কিছু পয়সা লাগে না। এখানে সামনে দেখতে পারেন একটি দীর্ঘ অঞ্চল রয়েছে, এর সামনে যে একটি মসজিদ রয়েছে সেই মসজিদটি আপনাদের এখন দেখাবো। এখানটায় দেখুন আরো বেশ কিছু কবর রয়েছে, এইখানেও কবর আছে কতগুলো। এরা প্রত্যেকেই সিরাজদৌলা আলীবর্দী খান এবং তার পরিবারের কোনো না কোনো সদস্য ছিলেন, ঘনিষ্ঠ সদস্য সম্ভবত ছিলেন। দূরের ওই যে কবরটা দেখা যাচ্ছে, কাছের এই কবরটি এবং দূরের ওই কবরটা যে দেখা যাচ্ছে, খুব সম্ভবত এই দূরের কবরটাই হচ্ছে সিরাজদৌলার কবর। আর এই যে মসজিদটার কথা বলছিলাম, এই মসজিদটা আলীবর্দী খাঁ নির্মাণ করেছিলেন এখানে নামাজ পড়ার জন্য। এখান থেকে আলীবর্দী খাঁ নামাজ আদায় করতেন এবং নিরিবিলিতে এসে এখানে তিনি বিভিন্ন ধর্মকথা শুনতেন। সেই সময় বিভিন্ন পীর ফকির এখানে আসতেন এবং এই জায়গাটা গমগম করত। এখন এই জায়গাটা অনেকটা অযত্নে অবহেলায় পড়ে রয়েছে। যদিও মসজিদের সংস্কার করা হয়েছে, তবুও মসজিদটি এখন নির্জন নিরিবিলি, এখানে কাউকে আর সেভাবে দেখা যায় না। এই নৌকাটি করে এখন আমরা যাব ওই পারে। আমরা এবার মতিঝিল এলাকায় প্রবেশ করছি। এই মতিঝিল এলাকাটি হলো সিরাজের মাসি অর্থাৎ সিরাজের মা আমিনা বেগমের বোন ঘসেটি বেগম এবং তার স্বামী নওয়াজ মোহাম্মদ খানের থাকবার জায়গা। 1740 সালে নওয়াজ মোহাম্মদ খান এখানে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং সেখানে থাকতেন। এটিকে মতিঝিল বলা হয়, অর্থাৎ মুক্তোর ঝিল, কিন্তু আসলে এটি হচ্ছে একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ যেটা ভাগীরথী থেকে সৃষ্টি হয়েছিল। এই মতিঝিলে 1756 সালে সিরাজদৌলা দখল করে নেন। দখল করে নেওয়ার আগ পর্যন্ত এই মতিঝিলে বসবাস করতেন নওয়াজ মোহাম্মদ খান। শোনা যায় যে নওয়াজ মোহাম্মদ খানের সঙ্গে শেষ জীবনে তার স্ত্রী ঘসেটি বেগমের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার প্রধান কারণ হচ্ছে রাজস্থানের নর্তকী ভগবাইয়ের সঙ্গে নওয়াজ মোহাম্মদ খানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অবশ্য ইতিহাস এ ব্যাপারে নীরব, কিন্তু বিভিন্ন ইতিহাস আশ্রিত উপন্যাসে এ ঘটনার উল্লেখ আছে। চলুন, সামনেই মতিঝিল। এই সামনের মসজিদটি হচ্ছে মতিঝিল মসজিদ। এই মসজিদে এখনো এই মসজিদটি সচল রয়েছে এবং মতিঝিলের জামা মসজিদ বলে পরিচিত এই মসজিদটি। এখানে অনেকেই আসছেন নামাজ আদায় করতে। এর সামনে বেশ খানিকটা আচ্ছাদনও করা হয়েছে। মসজিদটা পরবর্তীকালে সংস্কার করা হয়েছে, কিন্তু মূল কাঠামো যে যথেষ্ট পুরনো সেটা কিন্তু এটা দেখলেই বুঝতে পারা যায়। এটা হচ্ছে মতিঝিলের জামা মসজিদ। চলুন সামনে।
এই মতিঝিলের জামা মসজিদের ঠিক পাশেই অর্থাৎ বাঁ দিকেই রয়েছে যে বহু পুরনো এই ইটের একটি ঘরের মতো, এটাকে বলা হয় ঘসেটি বেগমের গুপ্ত কক্ষ। এই ঘসেটি বেগমের গুপ্ত কক্ষ খুব ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে কোনো জানলা দরজা কিছুই নেই, এটা ঢোকার কোনো রাস্তাই নেই। তাই কিভাবে এর মধ্যে ঢুকতে হয় কেউ জানে না। কথিত আছে এর নাকি একটি গুপ্ত সুড়ঙ্গ ছিল যার মধ্য দিয়ে ঘসেটি বেগম এর মধ্যে প্রবেশ করতেন, এবং এর মধ্যে ঘসেটি বেগমের প্রচুর যে মূল্যবান হীরা জহরত ধনরত্ন এবং অর্থাদি এখানটায় তিনি মজুদ রাখতেন। ঐতিহাসিকভাবে এর সত্যতা আছে কিনা জানা নেই, এগুলো সবই কথা কাহিনী। কিন্তু এই ইটের এই অদ্ভুত একটা এখানে স্থাপত্য রয়েছে, বহু পুরনো, ছোট ছোট ইট দেখে বোঝা যায় এটা কি কারণ তার সম্পর্কে ইতিহাস কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। তাই মনে হয় যে যে কাহিনীটা এটাকে নিয়ে প্রচলিত রয়েছে সেই কাহিনীর মধ্যে কিছু না কিছু সত্যতা অবশ্যই আছে। সামনের এই বিস্তীর্ণ জলাশয়টি মতিঝিল নামে পরিচিত। মতিঝিলের বিস্তৃতি দেখুন, বিশাল একটা অংশ নিয়ে। আসলে ভাগীরথীর একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এককালে এখান থেকেই ভাগীরথী বইতো, পরবর্তীকালে গতি পরিবর্তন করে, তাই এই জলাশয়টার সৃষ্টি হয়েছে। তো এইটাই ঘসেটি বেগম তার থাকবার জন্য বেছে নিয়েছিলেন। আলীবর্দীর জামাতা অর্থাৎ আলীবর্দীর কন্যা স্বামী নওয়াজ মোহাম্মদ খান এখানে জামা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন এবং একটি প্রাসাদ প্রতিষ্ঠা করেছিলেন, যে কথা আপনাদের আগেই বলেছি। তো এখন ইতিহাসে এরা কেউই আর জীবিত নেই, শুধু রয়ে গেছে এখানকার মতিঝিল। মতিঝিলে অসংখ্য পাখি, এখনো দেখবেন বহু পাখি এখানে এসে রয়েছে। বিশেষ করে শীতকালে এখানটায় আসলে দেখবেন প্রচুর পরিযায়ী পাখির ভিড় হয় এখানে। এছাড়া স্থানীয় যে সমস্ত পাখি, বক, সারস, পানকুড়, সেসব তো আছেই। সুতরাং সবকিছু মিলে এটা একটা সুন্দর জায়গা, ইতিহাস বিজড়িত জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে একে কেন্দ্র করে একটি বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। সবকিছু মিলে জায়গাটা খুবই সুন্দর। সামনে মতিঝিল গার্ডেন, এই হচ্ছে মতিঝিল গার্ডেনের গেট। এই মতিঝিল গার্ডেনে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে, এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে, ডুয়েট সাইকেলের ব্যবস্থা আছে, তার বাদে গল্ফ কার্টে করে ঘোরার ব্যবস্থা আছে। এছাড়া একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা মূলত বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত হয়। এছাড়া বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যারা আসতে চান তারা এখানে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, এবং বিশেষ করে আসলে সন্ধ্যেবেলার দিকে আসবেন, তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারবেন। আজকের ডিনার পনির বাটার মশলা, এগ তড়কা আর রুটি। এই সিম্পল ডিনার দিয়েই আজকে রাত চালাতে হবে। এদের রান্নাবান্না মোটামুটি খারাপ না, ভালোই। তাছাড়া খেয়েও মোটামুটি, যেহেতু খুব স্পাইসি নয় কিন্তু টেস্ট ভালো, সুতরাং খেয়েও পেটের খুব একটা সমস্যা হয় না। সব কিছু মিলে আপাতত আজকে এটুকুই। আর শেষ পথে মিষ্টিও আছে, একটা করে গোলাপ জামুন আর একটা করে কালো জাম। সব কিছু মিলে ডিনারটা কিন্তু বেশ ভালোই হলো। আজ সকাল সকাল তৈরি হয়ে আমি আর দেবাশিস বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফিরে যাচ্ছি, কিন্তু আমরা সঙ্গে নিয়ে চলেছি মুর্শিদাবাদ ভ্রমণের অসংখ্য স্মৃতি। মুর্শিদাবাদ শহর এক অদ্ভুত শহর, যেখানে নতুনের সঙ্গে পুরনো অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কাউকেই যেন বিচ্ছিন্ন করার উপায় নেই। আজকে আমরা চলেছি ফেরার পথে। এসে পৌঁছলাম বহরমপুর বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতাগামী বাস ধরব, আর একটা বাস পেয়েও গেলাম। এইভাবেই চলার পথে টুকিটাকির সঙ্গে আপনারা থাকুন। ধন্যবাদ।